ঝাড়খণ্ডের দেওঘরে যাচ্ছি, বৈদ্যনাথ ধাম, অনেকে বলে বাবা ধাম বা বৈদ্যনাথ ধাম, সেখানে শিবের দর্শন করতে। নমস্কার, এজেস ব্লগ থেকে আমি জলি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও বেশ ভালো আছি। তো অনেক দিন বাদে যাচ্ছি একটা লং ড্রাইভে, রোড ট্রিপে যাচ্ছি ঝাড়খণ্ডে। জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ হলো এই বাবাধাম, সেইখানে আমরা যাচ্ছি দর্শন করতে। তো এখন বেরোবো, তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর আমার সাথে যাচ্ছে আমার ভাগনা। হ্যালো, হাই, তোমরা কেমন আছো? আমি আমার মামার সাথে লং ড্রাইভে চলছি। আসছি, টাটা 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 টাটা। ওম তাড়াতাড়ি চলে আয়। যে ওইখানে নিমতলায় আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখন ওখান থেকেই আমরা উঠবো। আজকের এই রোড ট্রিপের শুরুতে প্রথম যে কাজটা করব সেটা হলো আমরা আমাদের কাছে যে গঙ্গা আছে সেখান থেকে গঙ্গার জল নিয়ে যাব বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। তার পেছনে একটা কারণ আছে, সেটা হলো বাবার মাথায় তো জল ঢালবো, সেই জলটা গঙ্গা জল হওয়াটাই বেশি ভালো। তো মন্দিরে কিন্তু এরকম জল পাওয়াই যায়। শ্রাবণ মাসে যখন বৈদ্যনাথ ধামে মানুষ যায় শিবের মাথায় জল ঢালতে, তখন সুলতানগঞ্জের নদী মানে গঙ্গার থেকে জল নিয়ে আসে, এনে বাবার মাথায় ঢালা হয়। তো আমাদের এখান থেকে সুলতানগঞ্জ উল্টো হয়ে যাচ্ছে, আগে পরে বৈদ্যনাথ ধাম। যেহেতু নিজের জায়গায় গঙ্গা বয়ে গেছে, তাই সেখান থেকে গঙ্গার জল নিয়ে আমরা যাচ্ছি বাবা বৈদ্যনাথ ধামে বাবার মাথায় জল ঢালার জন্য। তো প্রথমেই যাব গঙ্গার থেকে জল তুলে নিতে। তো আমরা এখন এসে গঙ্গার ঘাটে পৌঁছে গেছি। গঙ্গার থেকে জল নিয়ে আমরা যাব বৈদ্যনাথ ধামে বাবা বৈদ্যনাথের মাথায় জল ঢালতে। তো সেই কারণে আমরা আমাদের হালিশহরের গঙ্গার ঘাট থেকেই একটা ছোট ড্রাম নিয়ে এসেছি, তাতে গঙ্গার জলটা ভরে নিয়ে যাব। আজকের আমাদের এই যে লং ট্রিপটা রয়েছে, এটা হবে 303 কিলোমিটার। মানে হালিশহর থেকে বৈদ্যনাথ ধাম 303 কিলোমিটার, প্রায় 7.5 ঘন্টা মতো লাগবে। তার ফাঁকে কিছুটা রেস্ট নেওয়া, টয়লেট যাওয়া, খাওয়া দাওয়া, এগুলো ব্যাপার থাকে। তো সব মিলিয়ে কতক্ষণ লাগছে আর রাস্তায় কি কি করছি সেগুলো আপনাদের দেখতে থাকবেন, আপনারা সাথে থাকবেন। আমরা এখান থেকে যাচ্ছি বর্ধমান হয়ে দুর্গাপুর, আসানসোল হয়ে ধানবাদ, তারপরে ধানবাদ থেকে ডান দিকে কেটে যাব দেওঘর। তো আমাদের এর জন্য সময় লাগছে হলো এই 303 কিলোমিটার পার করতে লাগবে 7 থেকে 8 ঘন্টা। আমরা এখন শক্তিগড় ক্রস করছি। চারিদিকে রয়েছে সব ল্যাংচার দোকান, কিন্তু আজকে আমরা ল্যাংচা খাবো না, অন্যদিন খাবো। এখানে ল্যাংচা খেতে দাঁড়ালেই হয়ে যাবে দেরি, পৌঁছাতে হবে আমাদের মেন ডেস্টিনেশনে। তো এই সব ল্যাংচার দোকান দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছি। আমরা দুর্গাপুরে ঢোকার আগে জায়গায় দাঁড়িয়ে একটা ধাবায় চা আর পাপড় ভাজা খাচ্ছি। আর এই যে হলো চা, চাটা খুব সুন্দর গন্ধ, টেস্টটাও মনে হয় খুব ভালোই হবে। এসে গেল আমাদের ফার্স্ট টোল প্লাজা দুর্গাপুর ঢোকার আগে। এতক্ষণ কোনো টোল পড়েনি, এটাই হলো প্রথম টোল। তো এটা এখন পার করে দুর্গাপুর ঢুকবো। কার সিঙ্গেল জার্নি হলো 90 রুপিস, তো টোলের ফেয়ার হলো 90 রুপিস। ওট ওট, এই যে উঠে গেল, চলো গো। ওয়েস্ট বেঙ্গল শেষ হয়ে গেল, আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। আর ওই দিকে দামোদর দেখা যাচ্ছে। রাস্তাটা দারুণ সুন্দর, চারিদিকে ভিউ কিন্তু অপূর্ব লাগছে। ঝাড়খণ্ডে ঢুকেই প্রথম টোল, আর এই টোলে লাগছে হচ্ছে কারের জন্য 100 টাকা, ওয়ান ওয়ে 100 টাকা শুধু যাওয়ার। চলো ওঠো 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 ওঠো, উঠে গেছে, চলো গো। তাহলে লাঞ্চে আজকে খাস্তা কচুরি,
এটা কি ডাল? ওটা তুলে জিলাপি। জিলাপি খাবি তুই? রসগোল্লাও খাচ্ছি। কি কি খেলি রে? কচুরি আর কি জলেবি। জলেবি, রসগোল্লা। ওয়াও, সব টেস্টি না? তো দোকানটা কিন্তু খুব ভালো। আমরা এখান থেকে হালকা ফুলকা দুপুরের কিছু খাবার খেয়ে নিয়ে এখন আবার যাচ্ছি গাড়িতে উঠতে। আর এইখানের খাবারগুলো বেশ ভালোই ছিল। জায়গাটার নাম আমি জানিও না, হাইওয়ের ধারে, কিন্তু ভালোই হলো খাওয়াটা। আর বেশ কিছু আনকমন টাইপের মিষ্টি যেগুলোর ছবি তুলেছিলাম তার মধ্যে থেকে একটা দেখে খুব লোভ হলো। ওমও বললো খাবে, আমিও বললাম খাবো, তো নিয়ে নিয়েছি। আর এই কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি এইসব নিয়ে এখন আমরা যাচ্ছি গাড়িতে। ধানবাদের আগে গোবিন্দপুর বলে একটা জায়গা আছে, সেখান থেকে ডান দিকে ঢুকে গেলে এই দেওঘর যাওয়ার রাস্তাটা পড়ছে। তো ওখান থেকে আমরা টার্নিং নিয়ে নিয়েছি। সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, বাইরে প্রচন্ড গরম, কিন্তু গাড়ির ভেতর থেকে এত সুন্দর দৃশ্য দেখে মনটা ভরে যাচ্ছে। চারিদিকে ছোট ছোট পাহাড়, রাস্তাটা দারুণ। আমরা এখন আছি জামতারাতে, জামতারার উপর দিয়ে যাচ্ছি। এরপর আরো 6 কিলোমিটার যাওয়ার পরে পান্ডেডি বলে একটা মোড় আসবে, সেখান থেকে বাঁ দিকে চলে যেতে হবে আমাদের দেওঘরের জন্য। আর এই জামতারা রোডটা ভীষণ সুন্দর, কিন্তু একটু ওই টার্নিং স্নেকি রোড টাইপের, কিন্তু একদম তেলতেলে ভীষণ সুন্দর। আর চারিদিকের ভিউ অপূর্ব, পুরো আদিবাসী এলাকা, পাথুরে জায়গা, এত সুন্দর লাগছে। এটা যদি গরমকাল না হয় শীতকাল হতো তাহলে কিন্তু নেমে পড়তাম। দেখে এত লোভ লাগছে জায়গাটা দেখে, খুব সুন্দর। আর 30 কিলোমিটার পরেই আমরা বাবাধাম পৌঁছে যাব, শিবের নগরীতে। তো আর অল্প কিছুক্ষণের অপেক্ষায় আছি সেই দেওঘর পৌঁছানোর জন্য। পুরো রাস্তাটা ভীষণই সুন্দর, কিন্তু অনেক টার্নিং। গাড়ি চালালে খুব সাবধানে সতর্কভাবে চালাতে হবে। তেলের মতো রাস্তা, কিন্তু এরকম রাস্তা। বাবা মন্দিরের একদম সামনে এসে গেছি, এখন হোটেল খোঁজার পালা। আর এই যে এইখানে যে দেখা যাচ্ছে যে টিনের শেড করা এই যে লাইন, এটা হলো শ্রাবণ মাসে যখন ভিড় হয় সেই সিজনে এখান দিয়ে লাইন দিয়ে যেতে হয়। আর ওপরে এরকম শেড বানানো রয়েছে, এখান দিয়ে সব তখন লাইন দিয়ে মন্দিরের দিকে যায়। দেওঘরে যে আপনি পৌঁছে গেছেন, এই টাওয়ার চক বা ঘড়ি চকটা দেখলেই বুঝতে পারবেন এই জায়গাটাই হলো এখানকার ল্যান্ড। বাবাধাম পৌঁছে গেছি। এখন বাবাধামে এসে একটা পার্কিংয়ে নিজেদের গাড়িটা পার্ক করে রেখে মন্দিরের দিকে যাচ্ছি। কোথায় গেলে ভালো লোকেশন আর ভালো হোটেল পাবো এখন পায়ে হেঁটে সেটা একটু দেখে নেব। সেই কারণে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, তারপরে ফাইনালি কোথায় থাকবো সেটাও দেখিয়ে দেবো। হলো পেট পার্কিং, এখানে আমরা গাড়ি রেখেছিলাম। বিশাল বড় পার্কিং এরিয়া, পার ডে 100 টাকা করে নেয়। তো হোটেলের সামনে, মন্দিরের সামনে যে হোটেলে ছিলাম ওখানে তো পার্কিং নেই বলেছিলাম, গাড়ি রাখতে হলে এইখানে রাখতে হবে। জায়গাটা খুব ভালো, আর এখানে বড় গাড়ি ছোট গাড়ি সবই রাখার জন্য জায়গাটা একদম পারফেক্ট। মন্দিরের থেকে একদম কাছে যে হোটেল সম্রাট, এই হোটেলটাতে আমরা থাকবো, কিন্তু এদের পার্কিং নেই। পার্কিংটা আছে এই দিকে, এই সাইডে হলো মন্দির আর এদিকে হলো পার্কিংটা। তো ওই হোটেল সম্রাটে আমরা আজকে স্টে করব। এসি রুম পেয়েছি, রুমের ভাড়াটা হলো 1300 টাকা। দাঁড়িয়ে আছি রুমের বাইরে, এই দিকটা হলো মন্দির আর আমার রুমের সাথে এই বারান্দাটা রয়েছে। আর নিচে হলো যে মার্কেট, যে রাস্তা দিয়ে আমরা এলাম, যে নিচে দোকানপাট, এই যে গাড়ি যাচ্ছে সব, এটা হলো মন্দিরে যাওয়ার রাস্তাটা। এই যে এইখানটা হলো মন্দির, আর এইদিকে মন্দির দেখা যাচ্ছে একটুখানি। আমরা এসছি এই দিক থেকে। খুব ভালো অ্যাকোমোডেশন পেতে হলে মন্দির থেকে 2-3 কিলোমিটার দূরে থাকতে হবে। আর মন্দিরের বেশ কাছে থাকতে গেলে, মানে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবো এরকম জায়গায় থাকতে গেলে, আমরা যেরকম একটা সাধারণ হোটেল পেয়েছি সেরকম জায়গাতেই থাকতে হবে। এই হোটেলের নিজস্ব পার্কিং নেই, একটা পেড পার্কিং আছে এখান থেকে 200-300 মিটার দূরে। তো সেখানে আমাদের গাড়িটা রেখেছি আর এখানে থাকছি। এক রাতের ব্যাপার, এই কারণে এটা অ্যাডজাস্ট। তার কারণ হলো যাতে মন্দিরের কাছে থাকতে পারি, যখন ইচ্ছা তখন মন্দিরে যেতে পারি, বেশি হাঁটতে যেতে না হয়। তাই জন্য এখানে থেকে আমরা বেশ খুশি। তো এখন যাব, রেস্ট করব। তো ব্লগটা এখনকার মতো আমি এখানেই শেষ করছি। আশা করব ব্লগটা আপনাদের ভালো লেগেছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, তবে নেক্সট ভিডিওতে কিন্তু দেখাবো
মন্দিরের ভেতরকার ভিডিও, আর কিভাবে পুজো দিচ্ছি কি বৃত্তান্ত সেই নিয়ে নেক্সট ভিডিও হবে।